প্রথম দুইটা পর্বে আমরা আলোচনা করেছিলাম এই আন্দোলনের প্রেক্ষাপট এবং এই আন্দোলনের ফলশ্রুতিতে স্বাধীনতা আসলে মূলত কারা ভোগ করছে, মানে স্বাধীনতার সুফলটা কোন জনগোষ্ঠীর হাত পর্যন্ত পৌঁছাতে পেরেছি আমরা। তো এইটা শুরুতে একটু বোঝা আর একটু ক্লিয়ার করার জন্য যে সেটা হচ্ছে যে স্বাধীনতা বলতে আমরা যখন বুঝি যে এটা বাংলাদেশ, যখনই আমরা বলবো যে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার মানে বাংলাদেশের যত জনগোষ্ঠী 17 কোটি জনগণ তারা এটা সুফল ভোগ করবে। তো আমরা নিজেরাও জানি যে এটা আসলে কখনোই, আগেও দুটো পর্ব আলোচনা করেছি, এটা কখনোই হয় না। তো যেহেতু হয় না, তারপরেও ধরে নিতে হবে যে এটা অধিকাংশ জনগোষ্ঠীর হাত পর্যন্ত এটা পৌঁছাচ্ছে। সেই সাথে এই বিষয়ে আলোচনাটাও এসে যায়। আলোচনার ক্ষেত্রে যদি বলি যে আমাদের স্বাধীনতাটা কারা মূল ভূমিকাটা পালন করেছে এবং স্বাধীনতাটা কাদের জন্য জরুরি ছিল, সবাই কি স্বাধীনতার জন্য ব্যতিব্যস্ত ছিল? যদি থাকতো তাহলে হয়তো বাংলাদেশে এর আরও আগেই এরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পেতাম। তো সেক্ষেত্রে যদি প্রথমেই বলে নিতে পারি যে আমরা স্বাধীনতাটা আমরা দেখছি যে মূলত ছাত্ররাই যেহেতু এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তো এই বোধটা, তীব্রতাটা তাদের মধ্যেই প্রথমত বেশি ছিল। তো স্বভাবতই স্বাধীনতার সুফল তাদের মধ্যেই বেশি যাবে। আর সেই সাথে যারা আরও জনগোষ্ঠী এটার সাথে সম্পৃক্ত হয়েছিলেন, বাংলাদেশের যেসব জনগোষ্ঠী, তারাও এটা সুফল ভোগ করবেন। এর বাইরে সকলের জন্য তো আসলে স্বাধীনতাটা হয় নাই, তাই না? যে স্বাধীনতাটা যদি বলি যে আজকে আর একটা জনগোষ্ঠীকেও আমরা কথা বলতে দিচ্ছি না, আমরা দিব না। এতদিন হয়তো যারা কথা বলতে পারতেন না তারা কথা বলছেন, আর যারা কথা বলতেন তাদেরকে আমরা যে মুখগুলোকে সবসময় দেখতাম সামনে, সেই মুখগুলো এখন নেই। তার মানে স্বাধীনতার ধারণাটাও মানে ওয়ান কাইন্ড অফ, এটা আসলে সম্পূর্ণ না, এটা আসলে একটা আংশিক ধারণা। আমরা ব্যক্তিগতভাবে অনেক সময় যেটা বলি সেটা বলার জন্য বলি। তো আমরা আসলে যে আলোচনাটা আজকে মূলত ঢুকতে চাই সেটা হচ্ছে যে এই আন্দোলনটার একেবারে গোড়ার পয়েন্টগুলো নিয়ে আজকে একটু কথা বলবো, যে কার পিঠে কে চড়েছে, কে চেয়েছিল আন্দোলন এবং কে স্বাধীনতা পেল, এবং কার জন্য আজকে বাংলাদেশে সে আজকে মন খুলে কথা বলতে পারছে। তো এটার একটা সিমটমও আমরা দেখছি যে আমরা এখন স্বাধীনতা বলতে যদি মনে করি যে স্বাধীনতা চোরকে দিতে হবে, সে স্বাধীনভাবে চুরি করবে, তাকে কেউ বাধা দিতে পারবে না। একজন নারী নির্যাতক, সে নির্ভয়ে নির্বিঘ্নে নারীকে পেটাতে পারবে। তারপরে একজন যিনি দুর্নীতি করেন, যিনি ঘুষ খান, তিনি নির্বিঘ্নে নির্ভয়ে ঘুষ খাওয়ার স্বাধীনতা তাকে দিতে হবে। তো এইভাবে যদি আমরা আগাই, যে ব্যাপারটা কীরকম একটা দাঁড় হয়, স্বাধীনতা বলতে কি যার যা ইচ্ছা সে তাই করবে কিংবা তাই বলবে, এইটা আসলে কখনো এটাকে কি আমরা স্বাধীনতা বলি? তো আর ওরকমভাবে যদি স্বাধীন হয়ে যায়, 17 কোটি মানুষ যদি তার নিজের ইচ্ছা মতো যার যেটা পছন্দ, যার যেটা বক্তব্য, সে সেটা বলে যাচ্ছে, সে সেটা করে যাচ্ছে, এইটা আসলে স্বাধীনতার সূত্র না। স্বাধীনতার শব্দটাই আসছে স্ব-অধীনতা, মানে আমি আমার নিজের অধীনে থাকব, আমার যা মন চায়, যা বলতে ইচ্ছা করে, এইটার নাম স্বাধীনতা না, এটার নাম স্বেচ্ছাচারিতা। আমার যা ইচ্ছা তাই করা, এইটার নাম স্বেচ্ছাচার। আর একটা হচ্ছে স্বাধীনতা অর্থই হচ্ছে আমি আর একজনকে তার স্বাধীনতা ভোগ করতে দেওয়ার জন্য প্রয়োজনে আমার ইচ্ছাটাকে আমি দমায় রাখব, মানে ইট ইজ রেসপেক্টিং ইচ আদার। এটা কখনোই ব্যক্তি বিশেষের মতো না যে আমি আসলে যা মন চাই তাই করব। এই বেসিক পয়েন্টটা আমাদের হয়তো আমরা মিস করি, এবং যেটা মানে আজকে এই কথাগুলো আমাদেরকে বলাটা জরুরি হচ্ছে, কারণ এগুলো একদমই প্রাথমিকের পার্ট। তারপরেও আমরা যেহেতু বলছি যে শুরু থেকে শুরু করতেছি, যে আমরা একটা স্বাধীন দেশে কথা বলার চেষ্টা করতেছি, আমরা আমাদের যে যত ধরনের কাঠামো আছে, চিন্তার যে যে জায়গাগুলো আছে, আমরা সব বিষয়গুলোকেই প্রশ্ন করছি। এটাকে আমি নেতিবাচক হিসাবে দেখব না, দেখতে চাই না, যদিও সব কিছুরই একটা সীমা থাকা উচিত, আমি সেটাই মনে করি। এটা যেরকম একটা রাষ্ট্র বলতে যেরকম মিন করি আমরা, যে রাষ্ট্র তো একটা সীমানার অধীন, এটা একটা কাঠামো, একটা সার্টেন একটা পেরিফেরি আছে, আমি তার বাইরে গিয়ে আমি আমার দেশের কথা বলতে পারি না। বাংলাদেশের অভ্যন্তরে আমি যে স্বাধীনতাটুকু আমি ভোগ করি, আমি বাংলাদেশের বাইরে যখন যাই তখন গিয়ে আমি আর বলতে পারি না যে আমি বাংলাদেশি সিটিজেন হিসেবে আমি এই অধিকার আমি প্রাপ্ত হই। তো স্বাধীনতার ক্ষেত্রটাও তাই, একজন ব্যক্তি মানুষ কতদূর পর্যন্ত তার স্বাধীনতাটা সে ভোগ করবে,
এবং কতটুকু সে রেসপেক্ট করবে, সেই ফয়সালাটা হওয়াটা জরুরি। তো আমরা আজকে এই প্রসঙ্গটা আসছে কেন, এই প্রসঙ্গটা আসার একটা বড় উদ্দেশ্যই হচ্ছে আমরা যতক্ষণ বুঝতে না পারবো যে এই আন্দোলনের নেতৃত্বে কারা ছিলেন, কি কারণে আন্দোলনটা হলো, এইটার পরিপূর্ণ ব্যাখ্যাটা যতক্ষণ না থাকবে আমরা একটা হাইপোথেটিক্যাল, আমরা একটা সেই অ্যানালাইসিসের মধ্যেই আমরা আটকে যাব। আমরা পূর্বাপর বিভিন্ন আন্দোলন সংগ্রামের মতো বিশ্বের বিভিন্ন দেশে দেশে যেসব স্বাধীনতাকামী সংগ্রাম হয়েছে, বিপ্লব হয়েছে, আমরা তার সাথে মিলিয়ে পাঠ করব এবং আমরা একই ভুল করব। কারণ প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা অভ্যুত্থান, প্রত্যেকটা বিপ্লব তার নিজের মতো করে একটা স্বকীয় বৈশিষ্ট্য থাকে। বাংলাদেশের ক্ষেত্রে কি হয়েছে, যদি আমি প্রথমেই বলি যে কার পিঠে কে চড়েছে, এইটা বলার ক্ষেত্রে একটা সব অনেকেরই হয়তো জানা, তারপরে ছোট্ট একটা গল্প। সেটা হচ্ছে যে একবার একটা ব্যাঙ একটা নদী পাড়ি দিবে, তো ব্যাঙ নদী পাড়ি দিবে, একটা বিছা তার কাছে এসেছে, সে বলতে চাচ্ছে যে আমাকে একটু তুমি ওপারে পার করে নিয়ে যাও। এখন ব্যাঙ তো জানে যে বিছা তো যে কোনো সময় কামড় দিবে, যে কোনো সময় কামড় দিবে, এবং সে বলছেও তাকে যে তুমি তো কামড় দিলে আমিও পার হইতে পারবো না, তুমিও পার হইতে পারবো না, তো আমরা দুজনেই তো মানে মারা যাব পানিতে ডুবে। তো বিছা বলছে যে না, তুমি চিন্তা করো না, আমি কামড় দিব না, আমার যেহেতু ওপারে জরুরি প্রয়োজন আছে, আমি এতটুকু পার হওয়া পর্যন্ত আমি তোমার পিঠে চুপচাপভাবে পার হব। তো ব্যাঙ তার কথা বিশ্বাস করছে। ব্যাঙ বিশ্বাস করে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, মধ্য নদীতে যখন এসছে তখনই বিছাটা ঠিক একদম ব্যাঙের উপরে এমন জোরে একটা বিষাক্ত কামড় দিয়েছে, ব্যাঙটা ডুবে যাচ্ছে, সেই সাথে বিছাটাও। এবং ব্যাঙটা তখন তাকে মৃত্যুর আগ মুহূর্তে বলছে যে তোমাকে আমি বলেছিলাম যে তুমি তো আমাকে কামড় দিবা, তুমি না কথা দিয়েছিলে যে তুমি কামড় দিবা না, এখন কি হবে, এখন তো দুজনেরই নিশ্চিত মৃত্যু। বিছাটাও বলছে অসহায়ের মতো যে আমি কি করব, আমি তো চেয়েছিলাম আমি কামড় দিব না, কিন্তু ওটাই তো আমার চরিত্র, আমার নেচার তো ওইটাই, আমি তো কামড় না দিয়ে পারলাম না। তো কথাটা বলার একটা বড় কারণ হচ্ছে যে মানুষকে আমরা অনেক সময় চাই, আমরা প্রত্যাশা করি, গত পর্বেও বলেছি যে আম গাছের কাছে জাম চেয়ে সারাদিন বসে প্রার্থনা করলেও ওখান থেকে আম হবে না, জামই আসবে। তো আমরা আসলে কার কাছে কি প্রত্যাশা করছি, এইটা আমাদেরকে প্রাথমিকভাবে বোঝাটা খুব জরুরি, খুব জরুরি। আর যে কারণে একটা কথাও আছে যে চিহ্নিত শত্রু থেকে অপরীক্ষিত মানে অজানা মানে মিত্র অনেক সময় ভয়ঙ্কর হতে পারে। মানুষ এই কারণে চেনা শত্রুর সাথেও পথ চলতে পারে, কিন্তু মানুষ অচেনা মিত্রের কাছে সরাসরি কাছাকাছি আসতে পারে না। তো এইটাও একটা বড় ফেনোমেনন, এটা একটা বড় ঘটনা আমাদের শেখার জন্য। তাই বললে কি আবার আমরা অচেনা, আমরা সারা জীবন খালি সেই পরিচিত কাঠামোর মধ্যেই থাকবো যে যাকে শত্রু বলেছি সারা জীবন সেই শত্রু থাকবে, কিংবা যাকে বন্ধু বলেছি একবার বন্ধু ভেবেছি তাকেও সারা জীবন বন্ধুর কাতারে রাখবো, এইরকমভাবে আসলে সমাজটা আগায় না, মানুষ নিজেও ভাবে আগায় না। একটা দ্বন্দ্বের মধ্য দিয়ে তার আসলে বিকাশটা ঘটে, এই দ্বন্দ্বটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। সে কারণে খুব দ্রুত যে কোনো একটা কথা কিংবা যে কোনো একটা চিন্তা সরাসরি আমার নিজের মতো করে পাঠ করা, ওটার মানেই হচ্ছে যে আমি আমার ভিতরে একটা ইমেজ আছে, ওই ইমেজের সাথে যখন একটা মিল হয় আমি তখন খুব দ্রুতই হয়তো কোনোটা অ্যাকসেপ্ট করি অথবা সেটাকে আমি নাকচ করে দিই। তো এই দুইটার যে কোনো এই কাঠামোগুলো ভাঙার জন্যই মূলত, যদি বলি আমার কাছে যে দৃষ্টিভঙ্গিতে যেটা আমি পেয়েছি যে এই ছাত্র আন্দোলনের মধ্যে এইটাই ছিল একটা মূল পয়েন্ট, যে আমরা যাবতীয় কাঠামোকে চ্যালেঞ্জ করব। আমি এতদিন যেটাকে খুব সহজভাবে গ্রহণ করেছি সেটাও আসলে আমার জন্য জরুরি ছিল কিনা, কিংবা আমি কি বুঝে করেছি নাকি না বুঝে করেছি। আমি সবসময় মনে প্রাণে বিশ্বাস করতে চাই এবং আমি সেটা নিজেও ধারণ করার চেষ্টা করি যে একজন মানুষ যদি জেনে বুঝে উনি যেটাই করবেন তার প্রতিও আমার এক ধরনের সম্মতি সমর্থন সবসময় থাকে। জেনে বুঝে যিনি যে কাজটা করবেন, শর্ত আছে একটাই, সেই কাজটায় যেন অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয় এবং সেটা যেন আমি কারো উপরে চাপায় দিতে না চাই। আমি জেনে বুঝে আমি আমার মতো করে একটা জীবনযাপন করতে চাই। এখন এটা তোমার পছন্দ না হতে পারে, সেটা তোমার ব্যাপার, তোমার যেরকম স্বাধীনতা আছে তুমি তোমার মতো করে একটা জীবনযাপন করবা, আমারও তো একটাই মাত্র জীবন, তাই না? সো এই জীবনটা আমি আমার মতো করেই পার করতে চাই, এই স্বাধীনতাটুকু আমি সবাইকেই দিতে চাই। কিন্তু আমি যদি এখন আমার নিজের জন্য যে আমার একটা মত কিংবা আমার একটা চিন্তা তোমার সাথে মিলছে না, আমি তোমার উপরে জোর করে চাপায় দিব, সেটা আসলে আমি পারি কিনা, সেটা পারলেও কতটুকু মাত্রা পর্যন্ত আমি পারি, সেই আইডেন্টিফিকেশনটা করার দায়িত্বটা হচ্ছে একটা রাষ্ট্রের। এবং একটা রাষ্ট্র বলতে আমরা যখনই একটা রাষ্ট্রের অধীনে থাকছি ততক্ষণ পর্যন্ত আমাকে এই নিয়ম নীতিমালা আইন কানুন সংবিধান এগুলো আমাকে মানতে হবে। সো এইখানে আসলে স্বেচ্ছাচারিতার কোনো সুযোগ থাকে না।
তা আমি যদি শুরুতেই বলি যে আমাদের আন্দোলনটা শুরু করেছে ছাত্রদের হাত দিয়ে, আগে গত পর্বেও আমরা আলোচনা করেছিলাম যে এই আন্দোলনের সূত্রটা কি ছিল। এটা কি 2024-এই প্রথম হলো এই যে কোটা সংস্কার আন্দোলন? তা না, এটা 2018-তেও একটা কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল। এবং যে আন্দোলনটা এখন আমি যদি বলি যে কোটা সংস্কার আন্দোলনটা কারা করলো, প্রয়োজনটা হলো কেন? কোটা বলতে হচ্ছে কি চাকরির কোটা। আমি পড়াশোনা করছি, আমি পড়াশোনা করে আমি একটা চাকরি পাবো, এটা একটা রাষ্ট্রে আমি আমার মতো করে একটা জীবন, আমার একটা জীবিকা আমি পৌঁছাবো। সুতরাং আমি সেই চাকরিতে যদি নানান রকম যে কোটাগুলো রয়েছে এবং সেটা শুধুমাত্র কিছু সুবিধাভোগী একটা জনগোষ্ঠী তার বেশি অংশটা পাবে, আমরা পাবো না, এটা হতে পারে না। তো এইটা হচ্ছে একটা ন্যায্য দাবি, সরল অর্থে একটা ন্যায্য দাবি। কিন্তু আমি যদি আরেকটু গভীরে প্রশ্ন করি, আন্দোলনের শুরুটা কি সারা দেশের জনগণের জন্য আন্দোলনটা যারা শুরু করলেন, নাকি নিজের স্বার্থের জন্য, আমার ব্যক্তিগত স্বার্থের জন্য? আমি পড়াশোনা করছি, আমি পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি পাবো, এতে প্রাথমিক লাভটা কার? আমার। আমি একটা চাকরি না পেয়ে বেকার ঘুরছি, আমার মন খারাপ, আমার পকেটে টাকা নাই, আমাকে অনেকে টিটকেরি দেয়, আমার মন খারাপ থাকে, এই দায়টাও কার? এই ভুক্তভোগীকে আমি। মানে ব্যক্তিগতভাবে ব্যক্তি তার নিজের স্বার্থে একটা স্বাচ্ছন্দ্য জীবনযাপনের জন্য সে তার মধ্যে একটা প্রণোদনা তৈরি হলো এবং সে চিন্তা করা শুরু করলো, সে এইটার বিরুদ্ধে দাঁড় হইল। সুতরাং আমি যদি সরাসরি বলি যে কোটা সংস্কার আন্দোলন খুবই নির্দিষ্ট একটা জনগোষ্ঠীর, খুবই অল্প সংখ্যক কিছু ছাত্রদের এটা একটা দাবি। এখন এই দায়টা কি ছাত্রদের? এই ছাত্ররা কি স্বার্থপর যারা এই কথাগুলো বলছে, যারা এই দাবিগুলো তুলছে যে আমি একটা চাকরি চাই? আমি যদি এদেরকে সরাসরি স্বার্থপর বলে দিই, তাহলে আমাদের কাজটা কি ছিল? কিংবা আমাদের পূর্ব প্রজন্ম যারা ছিলেন তারা কি করেছেন? দেশের শিক্ষা কাঠামোটাই এমনভাবে তৈরি হয়েছে, আমাদের চিন্তা ব্যবস্থাটা, যে তুমি একটা চাকরি করবা যেন তুমি একটা ভালো, তুমি মন দিয়ে পড়াশোনা করবা যেন তুমি একটা ভালো চাকরি পাও। তোমার পড়াশোনার উদ্দেশ্যই হচ্ছে একটা ভালো চাকরি পাওয়া, এবং বিশেষত সরকারি চাকরি পাওয়া। কারণ সরকারি চাকরির সুযোগ সুবিধা অনেক বেশি। সমাজে আমরা একটা ক্লাস তৈরি করেছি এবং আমরা একটা স্ট্যান্ডার্ড তৈরি করেছি। একজন বিসিএস ক্যাডার যে সম্মানে চলেন, যার বেতন যত কমই হোক, কিন্তু তার স্ট্যাটাসটা থাকে সমাজের সর্বোচ্চ উপরে, সবাই তাকে স্যার স্যার বলেন। তো এই যে বিষয়টা আমরা দাঁড় করালাম, যে আমরা দীর্ঘদিন ধরে একটা শিক্ষা ব্যবস্থা দাঁড় করিয়েছি, যে শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্যই হচ্ছে একটা চাকরি পাওয়া। সেই শিক্ষা কাঠামোর মানে মূলগত যে বিষয়, যে আমি যে স্বশিক্ষিত হওয়া, কিংবা আমি যে একজন মানুষ হিসেবে জন্ম নিয়েছি, আমার যে একটা মগজ আছে, আমার চিন্তার যে আমার যে উদ্ভাবনী ক্ষমতা আছে, আমার সৃষ্টিশীল ক্ষমতা আছে, আমি যেটা পারি প্রকৃতিতে আর কেউ সেটা পারে না, আমি আমার এই ক্ষমতাটাকে কাজে লাগিয়ে আমি নিত্য নতুন উদ্ভাবনের সাথে যুক্ত থাকব, আমি উৎপাদন প্রক্রিয়ার সাথে যুক্ত থাকব, আমি সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থাকব। এই বিষয়টার থেকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে আমি কারো গোলামি করব, আমি কারো চাকরি করব, কারণ তার মধ্যে এক ধরনের নিরাপত্তা আছে। এই নিরাপত্তা বলয়টাও বানানো হয়েছে দীর্ঘদিন ধরে, এটা 1-2 দিন ধরে না। সো আমাদের শিক্ষা কাঠামোটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, ওটা নিয়ে আমরা পরে আরেকদিন দীর্ঘ আলাপ করব। কিন্তু আমি শুধু মূলত যেটা বলার চেষ্টা করছি, যে আমি ছাত্রদেরকে যখন একবার বলছি যে ওনারা মানে তারা তাদের নিজেদের স্বার্থে একটা আন্দোলন শুরু করেছে, এটা সরল অর্থে যেরকম সত্য, আবার একই রকম সত্য তাদের এই মনোজগৎ তৈরির পেছনে আমাদের সমাজ কাঠামোটাও মানে দায়ী। আমরা সবাই মিলেই আসলে দায়ী। কেউ যখন একটা ভালো চাকরি না পায়, তাকে যেভাবে সমাজ মানে টিটকেরির চোখে দেখে, তাকে নেতিবাচক চোখে দেখে, মানে সেইটার কারণে আসলে প্রত্যেকেই এত ব্যতিব্যস্ত হয়ে গেছে যে আমি চাকরি না পাইলে মুখ দেখাবো কিভাবে। তো 2018-র আন্দোলন কোটা সংস্কারটা যে কারণে একটা পর্যায়ে গিয়ে থেমে গেল, যখন সরকার প্রধানের তরফ থেকে সরাসরি উনি নিজেই যেটা স্বীকার করেছেন, যে এটা উষ্মা প্রকাশ করেছেন রাগের বশবর্তী হয়ে। তো উনি আসলে সংবিধান থেকে ওনার যে নৈতিক জায়গা, উনি সেটা প্রথমেই বরখেলাপ করছেন। কারণ সংবিধানে আমরা যখন শপথ গ্রহণ করি, শপথ গ্রহণ করার সময় মূল বিষয়টাই থাকে আমি রাগের বশবর্তী হইয়া, রাগ বিরাগ অনুরাগের বশবর্তী হইয়া কোনো সিদ্ধান্ত নিব না। উনি নিজেই কিন্তু সেটা বরখেলাপ করছেন। তো এই বিষয়টা একাধিকবারই ঘটছে। এইগুলো নিয়ে আসলে কেন আমরা কখনো কেউ চ্যালেঞ্জ করে নাই। হ্যাঁ, কেউ কেউ কথা বলছে খুবই ছোট্ট পরিসরে, আমি আমার নিজের কথা বলতে পারি যে হ্যাঁ আমি বলেছি। অনেকেই যে বলার চেষ্টা করেন যে আপনারা কেউ কথা বলে নাই, কেউ জানে নাই, এটাও সত্য না। কথা বলা হয়েছে, কিন্তু সেই সংখ্যাটা ছিল খুব কম, খুব কম, সেটা ওই পর্যন্ত পৌঁছায় নাই। আর দেশে একেবারেই কথা বলার পরিবেশও ছিল না, আমি নিজে সেটা কখনো মনে করি না। কেউ যদি আমার নিজেরও ফেসবুক আইডিটাও একটু ঘাটাঘাটি করেন,
একদম আপনি আজ থেকে পিছনে অন্তত 7-8 বছর পিছনেও চলে গেলে আপনি নিজেই দেখতে পারবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে এই কথাগুলো আমি কিভাবে বলার সুযোগ পেয়েছি। এখন এই কথাগুলো আমি যদি সমালোচনা করতে পারি, এখন সমালোচনাতে দুইটা প্যাটার্ন আছে। একটা হচ্ছে আমি সরাসরি নাকচ করে দিলাম, আমি আপনাকে এই মুহূর্তে আপনার চেহারাই আমি দেখতে চান, আপনি এই মুহূর্তে চলে যান, আপনাকে দেখব না। এখন কেউ যদি আমাকেও যদি সরাসরি ওই রকম একটা জায়গায় যে না তোমার চেহারাই আমি দেখতে চাই না, তো আমি কি আসলে তার কাছ থেকে পজিটিভ অর্থে তার কোনো পরামর্শ যত ভালো হোক আমার নিজের জন্য আমি কি গ্রহণ করব? তো আমার কাছেও কেন জানি মনে হয় ওই চর্চাটাও আমাদের আসলে বিকশিত হয় নাই। আমরা অ্যাপ্রিসিয়েশনটাও শিখি নাই, আমরা সমালোচনা করতেও শিখি নাই। আমাদের মধ্যে হয়েছে সরাসরি নাকচ অথবা গ্রহণ, অ্যাকসেপ্টেন্স অথবা ডিনায়াল। এর মধ্যবর্তী কোনো অবস্থানে আমরা কখনো দাঁড় হইতে পারি না। আমাদের ক্রিকেট টিম যখন ভালো করে আমরা তখন সবাই তাকে সম্মানিত করি, স্যালুট দেই, আমরা বাহবা দিয়ে ভাষায় দেই। আবার এই টিমটাই যখন খুব একটু খারাপ খেলে আমরা তখন তাকে একদম তার 14 গোষ্ঠী ধরে আমরা একদম তছনছ করে দিই যে ও পারেই না, ওকে কেন খেলতে আনা হচ্ছে। তো এই যে অ্যাটিটিউড, আমাদের এই অ্যাটিটিউডটা কি বদলেছে? আমাদের অ্যাটিটিউডটা কি আমরা বদলাইতে পারছি? এখনো বদলায় নাই। তো আমাদের সাধারণের মধ্যে কিন্তু এই অ্যাটিটিউডটা রয়েই গেছে। তো সেইটারই কি আমরা একটা দেখবো না? আমরা ফলশ্রুতিতে আমরা এগুলা পাবো না? আমরা যে আশা করছি যে বাংলাদেশ এই মাত্র 1 মাসের মধ্যে আমরা রাতারাতি আমাদের সব কিছু পরিবর্তন হয়ে যাবে, মানুষগুলো সব ভালো মানুষ হয়ে গেছে, এটা একটা অলীক কল্পনা, এটা একটা অবাস্তব চিন্তা। এমনকি এই যে যারা আজকে আন্দোলনটা করলেন, আমি যদি বলি যে 2024-এ এসে ছাত্ররা যখন আন্দোলনটা শুরু করলেন, তারা সংখ্যায় কত পার্সেন্ট? বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা ব্যানবেইজের তথ্য মতে প্রায় 3 কোটির কাছাকাছি, আর মাদ্রাসার শিক্ষার্থী আছে আরও প্রায় 30 লক্ষের মতো। 3 কোটির মধ্যে 2 কোটিরও বেশি হচ্ছে আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক, অর্থাৎ স্কুলের শিক্ষার্থী। এখন স্কুলের শিক্ষার্থীরা তো আর এত গভীরে চিন্তাও করে না, আর এত গভীরের গাইডলাইনও দিতে পারে না। আমি ধরলাম যে 1 কোটি জনগোষ্ঠী যে আমাদের উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, তাদের মধ্য থেকে একটা অংশ, এবং যারা আর মাধ্যমিকের ছাত্ররাও চাকরি বাকরি নিয়ে অত প্রেশারাইজড না, মূলত অনার্সের শেষ দিকে যারা যাচ্ছেন, যাদের হাতে হয়তো আর মাত্র 2 বছর সময় আছেন, যারা জানেন হয়তো আমি এখন এই মুহূর্তে পড়াশোনা শেষ করার পরে আমাকে চাকরিতে যখন অ্যাপ্লাই করব, একটা চাকরিটা আমার জন্য কত জরুরি, এই সংখ্যাটার মধ্যে সেই সংখ্যাটা কত হতে পারে? খুবই মাইনর একটা সংখ্যা, খুব বেশি বড় কিছু না। তারাও যখন এই আন্দোলনটার মধ্যে নামলেন, এখন এই 2024-এ আন্দোলনটা কেন শুরু হলো সেটার প্রেক্ষাপটটা বোঝার জন্য আমি এখানে আর একটা উদাহরণ দিতে চাই। সেটা হচ্ছে 1992 সালে জাহানারা ইমামের নেতৃত্বে যখন যুদ্ধাপরাধীদের বিচারের আওয়াজটা প্রথম উঠল, কারণ এর আগে দেশে গণতন্ত্র ছিল না, 91-এর নির্বাচনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক সরকার আসলো। আজকে যেরকম দেশে আমরা অনেক রকম আওয়াজ তুলছি না, সবাই যে যার মতো করে কথা বলছি, তো ওই সময় এরকম একটা পরিস্থিতি ছিল, যেহেতু এরশাদ সরকারের পতনের পরে একটা নতুন সরকার এসেছে, গণতান্ত্রিক সরকার। তো সেই সরকারের আমলেও অনেক কথা বলার সুযোগ তৈরি হয়েছিল। আমার নিজেরও, আমি জানি 92 সালে আমি তখন ক্লাস 10-এর একজন ছাত্র, আমার নিজেরও প্রথম মিছিল এই যে আমার শহরে যখন আসলো, তখন জাহানারা ইমামের নেতৃত্বে এই যে মুক্তিযোদ্ধা ছাত্র কমান্ডার একটা ব্যানার মাথায় দিয়ে আমি জীবনে প্রথম মিছিল করলাম। এর আগে আমি আসলে কোনোদিন মিছিল টিছিল কি জিনিস আমি আসলে বুঝিও না। কেন গিয়েছিলাম সেই মিছিল, আমি সেটারও আমার উত্তর আমার কাছে স্পষ্ট না। আমি গিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছিল যে এটা একটা, এবং ওই সময় প্রথম বোঝা শুরু করলাম যে আসলে কিরকম ছিল বিষয়গুলা, মুক্তিযুদ্ধ নিয়ে আর একটু চিন্তা, পড়াশোনা, ওই বিষয়গুলো আগ্রহ জায়গা তৈরি হয়েছিল। এবং এটার সাথে ইন্টারেস্টিং আরও একটা বিষয় জাস্ট এই সময় কথা প্রসঙ্গে চলে আসলো, আমি বলে দিই। আমার কাছে প্রথম ছাত্র রাজনীতির দাওয়াত নিয়ে এসেছিল ইসলামী ছাত্র শিবির। আমি তখন ক্লাস 10ম শ্রেণীর ছাত্র, আমার কাছে তারা সরাসরি আসলো আমার বাসায়, তারা দাওয়াত দিতে যে ছাত্র শিবিরের সদস্য হওয়ার জন্য। তা আমি ওই সময় যেহেতু ওই যে বললাম জাহানারা ইমামের ওই সময় যেহেতু আমার শুরু হয়েছে যুদ্ধাপরাধীদের প্রসঙ্গে, আমি ছাত্র শিবিরের যারা আসছিলাম আমি খুব সরল মনে একটা প্রশ্ন করছিলাম যে আপনাদেরকে শিবির বলে কেন, আপনাদেরকে শিবিরকে রাজাকার বলে কেন? আমি দেখলাম ওনারা এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারলেন না। ওনারা নিজেদের মতো করে আস্তে আস্তে করে সবাই পিছায় চলে গেলেন। আমি অবাক হয়ে রইলাম যে আমার ভিতরে একটা প্রশ্ন আসছে। আমি একটা সরল প্রশ্ন করছি যে কেন? কারণ আমি একটু আগে স্লোগান দিয়ে আসছি যে জামাত শিবির রাজাকার, এই যে বিষয়গুলো, এখন জামাতের বিষয়টা নয় বুঝলাম যে ওইটা ওনারা ছিলেন, তো শিবিরের এখন যাদেরকে দেখছি যে আমারই বয়সী, আমার থেকে হয়তো একটু বড় হবে, আমার জন্ম তো মুক্তিযুদ্ধের পরে, তা আমি রাজাকার হব কেন? তা আমি এই প্রশ্নটা যখন একটা সরল প্রশ্ন করলাম, ওনারা উত্তর না দিয়ে ওনারা চলে গেলেন। তো সেদিনে আমার মাথার মধ্যে প্রথমে স্ট্রাইক করলো দের ইজ সামথিং রং।
তাই না? আপনি যখন কাউকে একটা ন্যায্য প্রশ্ন করবেন এবং সে যখন উত্তর দিতে পারবে না, তার সম্পর্কে আপনার একটা বিরূপ একটা ধারণা তৈরি হবেই। তো যে কারণে বলছিলাম যে জাহানারা ইমামের নেতৃত্বে একটা আন্দোলন শুরু হলো, পরে ওইটা আর ওই গভীরতার জায়গায় পৌঁছাইতে পারে নাই। এরপরে যখন আওয়ামী লীগ সরকারও ক্ষমতায় আসলো 96 সালে, তারাও কি করলো? তারাও কিন্তু সরাসরি জামাতের সহযোগিতা নিয়ে ক্ষমতায় আসছিলেন, একটা অলিখিত একটা লিয়াজও করেই আসছিলেন। এই ইতিহাসগুলো বর্তমান জেনারেশন নিশ্চয়ই জানে, বাংলাদেশের সবাই জানে, এগুলো লুকোচুরির তো কোনো বিষয় না। যে কারণে আওয়ামী লীগ ওই টার্মে 21 বছর পরে ক্ষমতায় আসলো, তারা এসে আর ওইটার বিচারের প্রক্রিয়ার মধ্যে তারা যুক্ত হলো না। তাদের মূল কনসেন্ট্রেশনটা তারা দিল যে বঙ্গবন্ধু পরিবার, বঙ্গবন্ধু সহ পরিবারের হত্যাকাণ্ডের বিচারে, ওইটাই তাদের মূল ম্যানিফেস্টেশনের মধ্যে দিয়ে আগাইলো, যুদ্ধাপরাধীদের বিচারের দিকে আগাইলো না। আওয়ামী লীগ যখন পরবর্তীতে আবার 2008 সালের নির্বাচনের পরে 2009 সাল থেকে যখন তারা আবার ক্ষমতায় আসলো, তখন তারা আবার এই প্রসঙ্গটা সামনে আনলো, যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়। কিন্তু এইটা আবার হোঁচট খাইলো কখন? যখন এই প্রক্রিয়াটা চলছে, এই প্রক্রিয়াটা চলার সময় 2013-তে এসে যখনই যে রাজাকার বিরোধী, মানে যখন রাজাকারদের সাজা দেওয়ার বিষয়ে যখন আদালত থেকে রায় হচ্ছে, তো রায়ের প্রথম রায় যেটা ছিল যে সরাসরি একজন চিহ্নিত মুক্তিযুদ্ধ মানে যুদ্ধাপরাধী, ওনার বিষয়ে মানে প্রচুর পরিমাণে এভিডেন্সিয়াল প্রুফ আছে, তো সেই প্রুফ দিয়ে যখন তারপরেও আদালত তাকে দোষী সাব্যস্ত করেও তাকে সাজাটা সর্বোচ্চ সাজা দিল না, তখনই তো জনগণ রাস্তায় নামলো, তাই না? জনগণ কি তার আগে রাস্তায় নেমেছে? তারা কি কখনো তারপরে আন্দোলন করেছে? তার মানে কি, আবার খেয়াল করেন যে আমি যে কারণে এই প্রসঙ্গটা টানলাম, যে 2013-তে এই যে আদালতেরই একটা রায়, যে রায়টা তখন, এবং এর মধ্যে কি হয়েছে যে জনমানুষের মধ্যে আরো অনেক একটা বড় মানে স্বাধীনতা মুক্তিযুদ্ধ মানে দীর্ঘদিন ধরেও যে ইতিহাসগুলো হয়তো অনেক লুকানো ছিল, অনেক ইতিহাস যখন লোকজন জানছে, তো ততক্ষণে রাজাকার বিরোধী একটা মনোভাবও জাগ্রত হয়েছে। তো সাধারণের মধ্যে যখন বুঝতে পারতেছে যে এরা সরাসরি দেশের বিরোধিতা করে তারা নিজেদের গাড়িতে কিভাবে বাংলাদেশের পতাকা নিয়ে ঘুরতে পারে, এবং ওই যে ভি চিহ্ন দেখাইলেন মানে কাদের মোল্লা, ওইটাই একটা মানে বিস্ফোরণের জায়গা তৈরি করে দিল সাধারণের মধ্যে। কারণ সাধারণ অর্থে এটা একটা জিনিস বুঝতে হবে যে সাধারণ কাদেরকে বলছি, সাধারণ কাদেরকে বলা হয়, এইটা বোঝাটাও আমাদের বোঝাপড়াটা হওয়াটা খুব জরুরি। একটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে 91-এর পর থেকে এই জানে যতগুলো 2008 পর্যন্ত মানে অন্তত আমরা 4টা নির্বাচনকে বলতে পারি যে কম্পারেটিভলি একটা ফেয়ার ইলেকশন হয়েছে। তার মধ্যেও ভোটের অনুপাত যদি আপনি খেয়াল করেন, মোটা দাগে মূল দলগুলোর মধ্যে আওয়ামী লীগ বিএনপি তাদের ভোট সংখ্যাটাই বেশি, 30%, 35% এরকম আপ ডাউন করে। বাকিটা একটা 5%-এর মধ্যে একটা ভোট, ফিক্সড ভোট জামাতের আছে। আর এর বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের সংখ্যা তাদের হয়তো আরো 5-7-10%-এর মতো একটা ভোট আছে। তো বাংলাদেশে বাদ বাকি 20%, অলমোস্ট 20%-এর ভোট কিন্তু ফ্লোটিং, মানে এটা ফ্ল্যাকচুয়েট করে। ইভেন আওয়ামী লীগ বিএনপিরও যে ভোট, তার পুরো ভোটটাই, এই যে বললাম যে 30% ভোট যে নিশ্চিত, ব্যাপারটা এরকমও না। তাদের মধ্যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে অনেক ফ্লোটিং ভোট আছে, যে ফ্লোটিংটা অনেক সময় দলীয় কর্মকাণ্ডের কারণে অনেকে চুপ হয়ে থাকেন, তারা সামনে আসেন না, ভোট কেন্দ্রেও যান না। কিন্তু সাধারণ বলছি আমি, ওই 20% যাদের সব ধরনের দলগত সাইনবোর্ডের বাইরে, যাদের শরীরের উপরে কোনো সিল নাই, সরাসরি কেউ বলতে পারবে না যে উনি ওই দলের, কিংবা উনি ওই দলের কর্মী বলি, কিংবা ওই দলের অন্ধ সমর্থক, এইরকম একটা জনগোষ্ঠী কিন্তু বাংলাদেশে আছে। এদেরই মূলত যখন আমরা সাধারণ অর্থে কথা বলি, তখন মূলত আসলে দিজ আর দ্য পিপল হু রিপ্রেজেন্টস মানে বাংলাদেশ। আর এর বাইরে প্রত্যেকেই তার দলকে সমর্থন করেন, তারা তাদের দলের কর্মকাণ্ড, তাদের দলের ইডিওলজি যেটা নিয়ে আছে সেটা নিয়ে বলে। এবং দেশের কিন্তু পরিস্থিতিগুলো পরিবর্তন হয় এই যে ফ্লোটিং ভোটের জনতার, তারা কোন দিকে মুভ করছে সেই দিকে। তো 2013-তেও কিন্তু ঠিক এইরকমই একটা জনগোষ্ঠী কিন্তু সমর্থন দিয়েছিল, তাদের সমর্থনের ভিত্তিতে একটা বড় একটা মুভমেন্ট দাঁড় হইল। যদিও আমরা দেখলাম এখানে পরবর্তীতে সেটাও হাতছাড়া হয়ে গেল কখন, যখন এই আন্দোলনটাও যারা শুরু করেছিলেন একটা পর্যায়ে তারা ভাবা শুরু করলেন যে এটা তারা ক্রিয়েট করছেন, তারাই নেতা, এবং তারা যেভাবে বলবেন সেভাবেই হবে। এইটাও ছিল একটা ভুল অ্যাজাম্পশন। এবং ওই যে বললাম যে জনতা কেন আমার পক্ষে মত দিল এবং কতদূর পর্যন্ত তারা যাবে, এই সীমারেখাটা আমাকে বুঝতে হবে। এটা আমরা যতবার বুঝতে ভুল করব, ততবার আমরা এরকম একটা আন্দোলনের জায়গা থেকে আমরা হোঁচটকে ফেরত আসবো। তো একই রকম ভাবে এই যে 2024-এও যখন হাইকোর্ট আবার একটা রায় দিল
যে সেই রায়টা হচ্ছে 2018-তে যে প্রজ্ঞাপন জারি করলো সরকার সেটাকে ভয়েড করে দিয়ে। তা আন্দোলনে প্রথমে আবারও একটা ক্ষোভের জায়গা তৈরি হইল যে এই আদালত কেন আমাদেরকে একটা ন্যায্য দাবি, একবার আমরা আন্দোলন করেছি তখনও অনেক মারপিট হয়েছে, তখনও অনেকে মার খেয়েছেন এবং অনেক অত্যাচারের নিগ্রহের শিকার হয়েছেন, তো তাদের এই আন্দোলনটা কেন আমাদের বিফলে যাবে। এইবার আবার এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধেই তারা নামলেন। তা আমি যদি এবারও বলি যে এইবারও আন্দোলন যখন শুরু হলো 2024-এ, এটাও কিন্তু প্রথম থেকে সরকার পতনের আন্দোলন না, দেশের সিস্টেম পরিবর্তনের আন্দোলন না। এইটা মাথায় নিতে হবে, এইটা খুব ক্লিয়ারলি নিতে হবে যে আমরা যে আজকে অনেক ম্যানিফেস্টেশনগুলো হাজির করছি, সেই ম্যানিফেস্টেশনের জায়গাটা এমনভাবে বলছি কেমন জানি এটা একটা ভিয়েতনামে যেরকম যুদ্ধ হয়েছে প্রায় দুই দশক ধরে, তারা দীর্ঘদিন ধরে তাদের বোঝাপড়ার মধ্য দিয়ে তারা দেশটা যখন স্বাধীন হয়েছে, তারা এই বোঝাপড়ার সংকটে আর তারা ভোগে নাই, তাদের মধ্যে ক্লিয়ার হয়েছিল। আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীন হয়েছে মাত্র 9 মাসে, দ্যাট ওয়াজ ভেরি লিটল টাইম। মানে একটা স্বাধীন দেশের প্রেক্ষাপট পটভূমি সব তৈরি করার জন্য ভারত আমাদেরকে মানে সরাসরি আমাদেরকে সাহায্য না করলে এই যুদ্ধটা আরো প্রলম্বিত হতো, কে জানে ওইটাই হয়তো আমাদের জন্য আর অধিকতর মঙ্গলজনক হইতো। তো আমি যে কারণে বলছি যে আমরা এত চট করে মাত্র 1 মাসের একটা আন্দোলন সেটাকে দিয়ে আমরা যখন আজকে পরিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করছি, যার যেভাবে মনে আসছে, না এই আন্দোলনের এটা রূপরেখ ছিল না, এই আন্দোলন এটা চায় নাই, এই আন্দোলন এটা চেয়েছে, এইগুলো বলার কোনো জায়গা নাই, এখনো পর্যন্ত তৈরি হয় নাই। এটা হচ্ছে ফার্স্ট থিং। কারণ ছাত্ররা তাদের নিজেদের স্বার্থের জন্য একটা আন্দোলন শুরু করেছে। যারা আন্দোলন শুরু করেছে তাদের থেকে আমি বেশি ক্রেডিবিলিটি দিতে চাই 16ই জুলাইয়ের পরে যেসব ছাত্ররা মাঠে নেমেছে। আমি স্পষ্ট করে বলতে চাই, কেন বলছি এটা, যে একটা পক্ষ শুধুমাত্র আমার নিজের অংশের, আমার নিজের ব্যক্তিগত জায়গা থেকে সেটাকে আমি অন্যায্য বলছি না। আমার পয়েন্টটা আবার বুঝতে হবে, এখানে ভুল বোঝার কোনো অবকাশ নাই। যারা আন্দোলনে কোটা সংস্কারের জন্য আন্দোলনে নেমেছে তাদের মূল চাওয়াটা তাদের নিজেদের স্বার্থ কেন্দ্রিক, চাকরি কেন্দ্রিক। কিন্তু যখনই এই ছাত্রদের উপরে ওই যে 14ই জুলাইয়ে প্রধানমন্ত্রীর একটা ঘোষণা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ডিরেক্ট একটা ডিরেক্টিভস, 15 তারিখে ছাত্রলীগ যখন ময়দানে এসে বলল ফু দিলেই উড়ে যাবে ছাত্র সমাজ, 16 তারিখে সারা বাংলাদেশে যখন পুরা ছাত্র সমাজ মাঠে ময়দানে নেমে আসলো, এই 16 তারিখ থেকেই আমি আন্দোলনটার একটা দ্বিতীয় ফেজ আমি বলতে চাই। 16ই জুলাইয়ের আগ পর্যন্ত একটা ফেজ, এই আন্দোলনের সেকেন্ড ফেজটা 16ই জুলাই থেকে। 16ই জুলাইতে যারা নামছে এবং তারা হচ্ছে, আমি বলি তারা আমার বাংলাদেশ। কেন? তাদের কাছে তখন কোটা আর বিষয় না, তাদের কাছে, এবং এই জায়গাটা আন্দোলনে নামা শুরু করলে প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টরা বেশি করে। এখানে এটা একটা মজার বিষয়, এটা খেয়াল রাখতে হবে। যারা আমি মানে সরাসরি বলতে পারি যে আমাদের সমাজের একটু ধনিক শ্রেণীর অংশ যারা, তারা ওই দিকেই যায় এবং তারা যতটা না সরকারি চাকরির দিকে তাদের টার্গেট থাকে, তার থেকে বেশি তারা তাদের নিজেদের মতো ব্যবসা বাণিজ্য অথবা কর্পোরেটের দিকে তাদের চাকরির ঝোঁকটা থাকে। তো তারপরেও তারা মাঠে নামলেন কেন? যখন দেখলেন যে তাদের ভাইয়েরা বোনেরা একটা ন্যায্য দাবি নিয়ে কথা বলছেন, যত ছোট হোক দাবিটা, ন্যায্য দাবি নিয়ে কথা বলতে কি তাদেরকে হুমকি দিবে, তাদেরকে মার দিবে? এটা কি কারো বাপের দেশ? এখানে কি আমরা প্রত্যেকে স্বাধীন নাগরিক না? এখানে কি আমার কথা বলার অধিকার নাই, আমার দাবি প্লেস করার অধিকার নাই? এই যে অনুভূতিটা চলে আসলো এবং ওই জায়গাটা থেকে 16 তারিখে সারা বাংলাদেশের ছাত্র সমাজ ময়দান রাস্তায় নেমে আসলো এবং সেই দিন যখন আবার সরাসরি গুলিবিদ্ধ করা হলো আবু সাইদকে, এবং সেই আবু সাইদ সহ আরো 6 জন সেদিন যখন প্রথম শহীদের কাতা নাম লেখালেন, এরপর থেকে বাংলাদেশের আসলে আর পেছনে ফেরার তার সুযোগ ছিল না। এরপরে বাংলাদেশটায় তখন আস্তে আস্তে যুক্ত হওয়া শুরু করেছেন প্রত্যেকের, যারা মানে যারা এতদিন চুপ ছিলেন, যারা এতদিন মানে কথাও বলতে চান নাই যে এই বিষয়টা এত ছোট একটা বিষয় নিয়ে কথা বলবো, তারাও আসলে তখন আর চুপ থাকতে পারে নাই। কারণ এই ছাত্রদের উপরে 52-তে আমরা জানি মাত্র কয়জন, আমাদের যে 5-7 জন শহীদ ছিলেন, যারা সরাসরি গুলিবিদ্ধ হওয়ার কারণে বাংলাদেশের মানচিত্রটাই পরে চেঞ্জ হয়ে গেছে, তাই না? 69-এ কয়জন শহীদ হয়েছিলেন, কিংবা আমরা বলি 90-তে কয়জন শহীদ হয়েছিলেন বাংলাদেশে। তো মানে এবং এই যে বিপুল পরিমাণে মানে সরাসরি এবং এইভাবে মানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ফায়ার করা, এটা বাংলাদেশের ইতিহাসে বিরল। তো এইটার এবং এই সরাসরি এই দম্ভের বিপরীতে যারা দাঁড় হইলেন, আমি তাদেরকে বলতে চাই এরা নতুন বাংলাদেশকে বিনির্মাণ করবেন। কারণ তারা হচ্ছে তার বন্ধু যখন আহত হয়, সে নিজের কথা না ভেবে, এমনকি তার পরিবার, তার বাবা মা, তারাও তাদেরকে রাস্তায় নামাচ্ছেন, তারা তাদের জন্য আটকাচ্ছেন না। আমি এই বাবা মাকেও বলতে চাই এরাই বাংলাদেশ। কারণ তারা কখনো শুধুমাত্র নিজের স্বার্থের জন্য চিন্তা করছেন না, তারা নিজের স্বার্থের মধ্যে আটকায় থাকছেন না,
তারা চিন্তা করছেন আর একটা বৃহত্তর কল্যাণের জন্য। চাওয়া তো দুই রকমই আছে, আমি আপনার কাছে টাকা চাইতে পারি, সেই টাকা দিয়ে আমি নিজে আজকে খুব ভালো মন্দ কিছু খাবো, এটা আমার একটা চাওয়া। আর একটা চাওয়া আছে, আমি আপনার কাছ থেকে চাচ্ছি সেই টাকাটা আমি খুবই মানে অসহায় অবস্থায় আছে, গরিব, যার নিজের আসলে কোনো কিছু করার সামর্থ্য নাই এবং আমার নিজেরও একারত সক্ষমতা নাই, তো আমি একে টেনে তুলবো, আমি আপনার টাকাটা দিয়ে আমি তাকে সাহায্য করতে যাই। এই যে বন্যার সময় আমরা যে কাজটা করছি, তো একই রকম না? তো সাহায্য চাওয়ার তো দুইটা বিষয় আছে। আমার চাওয়ার যে বিষয়টা, এখন আমাকে খেয়াল করতে হবে যে আমরা যখন প্রত্যেকেই যে বিভিন্ন দাবি দাওয়া তুলছি আজকে, আমাদের দাবি দাওয়াগুলো কীরকম? এটা কি সরাসরি আমার নিজের জন্য, নাকি আমার থেকে আরও যাদেরকে বেশি জরুরি তার জন্য? তো আমাদের আন্দোলনের কিন্তু সেকেন্ড পয়েন্ট যেটা ছিল 16 তারিখের পর থেকে, যে আমি যেটাকে বলছি এখান থেকে আর ফেরার সুযোগ ছিল না। হ্যাঁ, ফেরার একটা সুযোগ হতে পারত, যেটা যদি ওই যে বললাম যে সরকার যদি ওই সময় একেবারেই গোয়ার্তুমি না করে নতজানু অবস্থায় সাথে সাথে নিজের ভুল ক্ষমা সহ মাপ, মানে আমি জানি যে এগুলো নিয়ে আমরা ওই সময় কথা বলেছি, আমরা অনেক গাইডলাইন বলার চেষ্টা করছি যে কী হলে দেশে রক্তপাত কম হইতে পারত, তো সেইগুলো কোনোটাই সরকার গ্রহণ করেন নাই। ইভেন আমি আজকে দায়িত্ব নিয়েই বলছি যে আমার নিজের আওয়ামী লীগের অনেক বন্ধু যারা দেশে কিংবা দেশের বাইরে, তারাও প্রকাশ্যে বলার চেষ্টা করছেন, থামানোর চেষ্টা করছেন যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেও যে অনেকে পদত্যাগ করে এই মুহূর্তে এদের সাথে বিষয়টা সলভ করার, তারা প্রকাশ্যে, এইগুলো ফেসবুকে এখনো আছে, পাওয়া যাবে, মানে এই ডকুমেন্টেশনগুলো আছে, যে আওয়ামী লীগের সবাই যে একেবারে পচে গেছে আমি সেটা কখনো মনে করি না। কিছু মানুষ তো আছে, কিছু মানুষ আছে যারা সরাসরি বিরোধিতা করছে, সংখ্যাটা কম, এইটা হচ্ছে বুঝতে হবে। তা আমি যে কারণে বলার চেষ্টা করছি যে আমাদের আন্দোলনটা সেকেন্ড ফেজে যখন চলে গেল, যেখানে যুক্ত হলো যে মানুষেরা, তাদের মধ্যে তখন আস্তে আস্তে দীর্ঘদিন ধরে যারা দমন, নিপীড়ন, নির্যাতনের সহ্য করেছেন, যারা কথা বলতে পারছেন না, তারা যখন নিজেরাও তাদের মতো করে ছাত্রদের পাশে এসে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি হলো এবং তারাও তখন এখানে কথা বলার একটা পরিবেশ তৈরি হলো। এখন এখানে অনেকে বলতে পারেন যে না, এটা তো মানে একটা বাইরের একটা কনস্পিরেসি। ভাই, এই জিনিসটা, এই ষড়যন্ত্র তত্ত্ব থেকে আমাদেরকে একটু বাইরে হইতে হবে। আমি সবার কাছে করজোরে বলতেছি, এত সহজে সরলীকরণ করে এটা কার এজেন্সিশিপ, কে করছে, এইটা সারা জীবন থাকবে। আপনাকে মনে রাখতে হবে, যতদিন আপনি একটা রাষ্ট্র বানাচ্ছেন, আপনি সারা পৃথিবীর যে কোনো একটা দেশে দাঁড় হচ্ছেন, আপনার ক্ষমতা মানেই সেখানে ষড়যন্ত্র আছে, যেখানেই ক্ষমতা সেখানেই ষড়যন্ত্র, এটা খুবই লাউড অ্যান্ড ক্লিয়ার। সো ষড়যন্ত্র সারা জীবনই ক্রিয়াশীল ছিল, সারা জীবনই থাকবে। সো এইটা যে কোনো একটা নীল নকশা, একটা মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানটা হুবহু এক্সিকিউটেড হয়েছে, এই চিন্তাটা এখনো যারা করেন তারা এখনো বোকার স্বর্গে বাস করতেছেন। কারণ তারা আপনাদের ওই পচা মগজ নিয়ে, বন্ধ মগজ নিয়ে আপনারা আসলে একটু সাইড লাইনে থাকতে হবে। কারণ হচ্ছে যে এইখানে আপনাকে খেয়াল করতে হবে যে ক্রিকেটেও যখন বলে একটা মোমেন্টাম থাকে, এক একটা মোমেন্টের পরে এরপরে ক্যাপ্টেন কোন সিদ্ধান্ত নিবে, এই মুহূর্তে কি আমি কোনো রকম মানে অ্যাটাকিং ব্যাটসম্যানকে নামাবো নাকি আমি একটা ডিফেন্সিভ ব্যাটসম্যানকে নামাবো, এইরকম একটা সময় থাকে। তো এই আন্দোলনের গতি প্রবাহটা ওভাবে একটা মোমেন্টাম ক্রিয়েট হয়েছে এবং সেই মোমেন্টামে প্রত্যেকবারই এই সরকার, বিগত সরকার শুধুমাত্র তার দম্ভের কারণে, এবং যখনই একটা মানুষ মানে স্বৈরাচারী একটা রূপ নিয়ে দাঁড় হইতে থাকে, ফ্যাসিজম যখন একটা তার চূড়ান্ত রূপের জায়গায় যায়, সে নিজে ভুলে যায় তার স্থিতিটা কোথায়, তার স্ট্যান্ডিং পয়েন্টটা কোথায়, সে জানে না। তখন সে মাটি থেকে শূন্যের উপরে ভাসতেছে, সে তখন শূন্য অবস্থান করে, তার গোড়ার যে মাটি নাই সে নিজে এটা জানে না। সো এই না জানার কারণে সে আসলে একের পর এক ভুল সিদ্ধান্ত নেওয়াটাও অবধারিত হয়। তো তখন এই মানে আমি যদি বলি আমাদের ছাত্র সমাজ, তারা এত ম্যাচিউরলি প্রত্যেকটা সিদ্ধান্ত নিয়েছে, আপনারা যদি প্রত্যেকেই খেয়ালও করেন যে তারা কখনোই হঠকারী সিদ্ধান্তে তারা কখনোই যান নাই। তারা অপেক্ষা করেছেন প্রথম যেদিন ওপেন ফায়ার হয়েছে তার আরও 20 দিন। তারা তো চাইলে ওই দিনই আন্দোলনে এক দফা দাবিতে যাইতে পারতেন, তারা যান নাই। তো এইটা আমি এই জন্য একই সাথে বারবার বলার চেষ্টা করছি যে এই আন্দোলনকে কখনোই এত সরল রৈখিকভাবে, যে এইটা প্রথম থেকেই একটা ফ্যাসিজমের বিরুদ্ধে একটা বড় আন্দোলন ছিল, এটা যেমন একটা ভুল বার্তা দিবে, আবার একই সাথে যে এই আন্দোলন কোনো একটা বড় কনস্পিরেসিতে 2-4টা লাশ পড়বে, সেই লাশের ফলশ্রুতিতে সারা মানুষের দেশ খেপে যাবে, এইভাবে তাদেরকে ব্যবহার করা হবে, এই যে বললাম যে ব্যাং আর বিছার মতো, আমিও এত সরলীকরণভাবে দেখতে রাজি না। কারণ দেশের সাধারণ জনগণকে আমি অন্তত নিজেকে ওইভাবে ভাবতে নারাজ যে এরা কেউ কিচ্ছু বুঝে না, এরা কেউ কিচ্ছু বুঝে না। এই যে কেউ যে কিছু বুঝে না, এই চিন্তাটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলের চিন্তা। এতদিন ধরে বাংলাদেশে যারা যারা রাজনীতি করেছে তারা সাধারণ জনগণকে ওই রকম বোকা ভাবে, এবং তারা জানে কিছু টাকা দিয়ে ভয় দেখায় তাদের ভোট কেনা যায়,
তারা মনে করে যে এদেরকে যেভাবে হোক ম্যানিপুলেট করা যায়। বাংলাদেশটা সেই জায়গায় দাঁড় হয় নাই রে ভাই, এইটা আগে আমাদের প্রত্যেককে বুঝতে হবে। আমি বলছি যে এখানে কতগুলো উপাদান ক্রিয়াশীল ছিল, সেই ক্রিয়াশীল উপাদানগুলোর মধ্যে মানে প্রত্যেকটা উপাদান একটার সাথে একটা জোড়া দিতে 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 এটা শেষ পর্যন্ত এটা একটা গণ অভ্যুত্থান, গণ রসে গিয়ে হাজির হয়েছে। তা আমরা কোনোভাবেই, আমি এই জন্য এটাকে মানে বলতে রাজি না যে ইভেন এই আন্দোলনটায় যারা নেতৃত্ব দিলেন তারাই যে একটা বাংলাদেশকে বিনির্মাণ করে দিবেন, আমি নিজে সেটা মনে করি না। কেন মনে করি না? কারণ একজন ছাত্র, তারও কিছু সীমাবদ্ধতা আছে, চিন্তার কিছু জায়গায় সে নিজে যে মানে একটা খুব সহজ একটা উদাহরণ দেই আমরা, যে একটা সংসার চালায় নাই সে একটা রাষ্ট্র কেমনে চালায়, এটা আমি কিভাবে চালাবো? আমার নিজের উপরে আমি একটা প্রতিষ্ঠান চালাই নাই, আমি আরো বৃহত্তর একটা প্রতিষ্ঠান কেমনে চালাবো? আমি তো শুধুমাত্র একক ব্যক্তি হিসেবে আমি যে কোনো সময় যে কোনো কথা বলতে পারি, খারিজ করে দিতে পারি। এখন একটা পছন্দ হচ্ছে না, পরে আর একটা বললাম, না এটা ভুল হয়ে গেছে। কিন্তু আপনি খেয়াল করছেন না, এই যে সরকার রাষ্ট্রযন্ত্রের উপরে ওই যে উপরে যে উপরি কাঠামোতে যারা যারা থাকেন তাদের এক একজনের এক একটা সিদ্ধান্তে কত শয়ে শয়ে প্রাণ ঝরে যাইতে পারে, কত মানুষকে সারা জীবনের জন্য পঙ্গু হইতে পারে, কত মানুষের জীবন সারা জীবনের জন্য তছনছ হয়ে যেতে পারে এক একজনের একটা দুইটা ভুল সিদ্ধান্তের কারণে। তো বিষয়গুলোতে তো সহজ না, তাই না? তো এই জায়গাগুলোতে যখন এখন আমরা যদি মানে বারবারই এই কথাগুলো প্রসঙ্গটা বললাম যে ছাত্র আন্দোলনের এই যে জনতার অভ্যুত্থানের ফলশ্রুতিতে আজকে যে জায়গাটা বাংলাদেশ দাঁড় হয়ে আছে, এই বাংলাদেশটা কারো এককভাবে এটা ভাঙতে পারছে। ছাত্ররা কেন ভাঙতে পারছে? ওই যে আগের পর্বেও আমরা বলছি যে তাদের মধ্যে কোনো পিছুটান থাকে না, এবং তারা যখন প্রতারিত হওয়ার স্বাদটা পায় সেইটাকে তারা ভেঙে চুরে চুরমার করতে চায়। এটা আগে যতটুকু তীব্র ছিল, এখন এই জেনারেশনের মধ্যে সমন্বিতভাবে সেটা অনেক বড় আকারে প্রকাশিত হয়েছে। যেমন আমি যদি এই প্রসঙ্গে একটু একটা কথা না বলে পারছি না, যে আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 2000 সালেও যখন বাংলাদেশে প্রথম এই যে শেখ মোহাম্মদ শহীদুল্লাহ ভাই এই যে 9 আগস্ট চলে গেলেন আমাদের ছেড়ে, তেল গ্যাস রক্ষা আন্দোলন কমিটির মানে পায়োনিয়ার, যিনি এটা শুরু করেছিলেন, আমাদের সৌভাগ্য হয়েছিল যে শুরু থেকেই ওনার সাথে থাকার, কাজ করার। মানে এই আন্দোলন যখন বাংলাদেশে প্রথম ওই যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো 96-তে, এরপরে এসে একটা বড় আলোচনা আসলো মাটির নিচে তেল গ্যাস রেখে লাভ কি, এইগুলো তুলে বিদেশে বিক্রি করে দিলেই তো আমরা অনেক টাকা পাবো। এবং ওই রকম একটা প্রক্রিয়ার দিকে আগানো শুরু করলো, একটা চুক্তির দিকে আগানো শুরু করলো, এবং সেটার বিরোধিতা করেই তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটি তৈরি হলো। এবং সেই আন্দোলনে খুবই অল্প সংখ্যক লোক ছিলাম, খুবই অল্প সংখ্যক। এবং আজকে যারা হয়তো এই যে বলছি যে আবু সাইদকে দেখে যেরকম পুরা বাংলাদেশ দাঁড় হয়ে গেছে, কেন? কারণ এটা লাইভ হয়েছে, এখানে অসংখ্য মিডিয়া আছে, প্রচারণা, এবং শুধুমাত্র মিডিয়ার তো দরকার নেই, এই যে মোবাইল বলি, ট্যাব জেনারেশন বলি, প্রত্যেকের হাতে হাতে প্রত্যেকে এক একজন মিডিয়া। তারা যখন এটাকে প্রচার করছে এইটা, এবং বাংলাদেশের শহর থেকে গ্রাম সবখানে যখন চলে যাচ্ছে, একজন বুক চিতায় দাঁড়ায় রয়েছে এবং তাকে সরাসরি গুলি করতেছে, এইটা কেউ মেনে নিতে পারে নাই। কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন না, বাংলাদেশে এরকম আগে আরো অনেক ঘটনা ঘটেছে। আমি নিজেও একজন সেরকম মানুষ। এই তেল গ্যাস রক্ষা আন্দোলন করতে গিয়ে এই যে আমার মাথার একদম ঠিক তালুর উপরে মানে 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 আমার তকদির হয়তো সেটা ছিল, আমার জীবনটা এখন অনেকদিন বেশি আছে বলে আমি এখনো কথা বলতে পারছি। তা আমার 2020 সালে আমারও চলে যাওয়ার কথা ছিল। আমি হয়তো মানে সেন্সলেস না হইলে, মানে যে অতিরিক্ত রক্তক্ষরণে আমি হয়তো মানে, কারণ এই যে বললাম সম্মুখ কাতারে থেকে মানে সরাসরি ফাইট করার, এবং সরাসরি এবং অন্যায়ের, এবং যদি বলি যে আমরা আসলে কেন দাঁড়িয়েছিলাম সে সময়, আমি কি আমার নিজের কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল? আমরা দাঁড়িয়েছিলাম বাংলাদেশের তেল গ্যাস বাংলাদেশের জন্য রাখতে হবে, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাখতে হবে। আমি নিজে সব খেয়ে আমি শুধু ভালো থাকবো, আমি চেকে চলে যাব, এটা তো হইতে পারে না। তো এই আন্দোলনগুলোতেও তখন ওই যে 2000 সাল থেকে যখন শুরু হয়েছে, একাধিক পুলিশের পিটানি, জেল, জুলুম, হুলি, অনেক কিছু হয়েছে। কিন্তু এইগুলো কিন্তু কখনো আমাদের মিডিয়া বলি, আমাদের পরবর্তী সময় এগুলো ওইভাবে প্রবাহমান হয় নাই। এবং এগুলোর সাথে সাধারণ জনগণের মানে বাংলাদেশের সব থেকে বড় আয়রনি হচ্ছে, সাধারণ মানুষের জন্য যারা কথা বলছে, আন্দোলন শুরু করছে প্রথমত, তারাই কেন জানি একটা অদ্ভুত কারণে তারা এটাকে আর নিজেদের মতো নিতে পারে নাই। এটা নিয়েও আমরা পরবর্তী এপিসোডগুলোতে কথা বলবো, কেন আসলে এটাও ব্যর্থ হয়েছিল। মানে এইসব মানে যে সকল মানে কাঠামো বলতে যে সকল সংগঠন কাঠামোকে আমরা ভেঙে চুরমার করছি, অস্বীকার করছি, সেই জায়গাটা কেন আসছে, মানে এই বিতৃষ্ণার জায়গাটা, সেটা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। আমাদেরকে সেই সমালোচনার জায়গায় বুঝতে হবে যে এটা আসলে কেন ব্যর্থ হয়েছে। কিন্তু আমি মোটা দাগে যেটা বলার চেষ্টা করছি যে বাংলাদেশে সরাসরি
রাজনৈতিক দলের সমর্থন ছাড়াও এরকম প্ল্যাটফর্ম, জনতার প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল আগেও, কিন্তু সেই প্ল্যাটফর্মটা শুধুমাত্র নিজেদের জন্য না, তারা কোনো একটা জনগোষ্ঠীর জন্য না, তারা বাংলাদেশের জন্য আন্দোলন করতে গিয়েও মার খেয়েছে, তাদেরকে জেলে যেতে হয়েছে। কিন্তু হ্যাঁ, ওই সময় হয়তো এই যে বললাম যে ওপেন ফায়ারিংটা আর হয় নাই এত সরাসরি, কিন্তু ওই যে বললাম যে হ্যাঁ, মারার চেষ্টা তো হয়েছে। আমি নিজেই তো ওই যে বললাম যে ভাই এখন কি বলবো, যারা আমার মিছিলের সাথে ছিলেন তারা জানেন। এখন বিষয়টা হচ্ছে কোন জায়গায়, যে আমরা আজকের যে কিন্তু আজকের গণ অভ্যুত্থানটা রূপ নিছে কখন, গণ অভ্যুত্থান রূপ নিল কেন 2024-এ, কারণ এই সরকারের দমন পীড়ন নির্যাতন 15 বছর ধরে সহ্য করেছেন বলেই সকল শ্রেণী পেশার মানুষ তখন কেউ আর ইডিওলজিক্যালি কে কোন দলের কে কোন মতের এটা দেখে নাই। সব থেকে বিউটি হচ্ছে এই আন্দোলনের সময় বামপন্থীরাও ছিল, জামাতেও ছিল, ইসলামিক যেসব গোষ্ঠী ছিল তারাও ছিল, ডানপন্থী সবাই মিলেই ছিল, এবং কেউ কখন চিন্তা করে নাই যে আমার পাশে মিছিলে কে হাঁটছে, এটা কি মাদ্রাসার ছেলে নাকি এটা কিন্ডার গার্ডেনের কিংবা ওটা ক্যাডেট কলেজের, দ্যাট ওয়াজ নট দ্য ম্যাটার অ্যাট অল। মূল ইস্যুটা দাঁড় হয়ে গেছিল একটা জায়গায়, যে আমরা এখানে স্বৈরাচারের ওই পতন চাই, দম্ভের পতন চাই, ওই দম্ভের পতন চাই, যে দম্ভ দিয়ে তারা আজকে মানুষকে মানুষ মনে করছে না, এবং এত ছাত্রদেরকে হত্যা করার পরেও কত নির্বিকারভাবে বলছে আমি কি অপরাধ করেছি। মানে এই জিনিসগুলো তো মানুষ নিতে পারে না। এখন এইটা মানে সেই কারণে আমি বলছি যে আমাদেরকে আমরা আমাদের এই ছাত্রদেরকে আমরা যেরকম নতজানু ছিলাম তাদের কাছে শুরু থেকে আন্দোলনের শেষ পর্যায় পর্যন্ত বারবার বলার চেষ্টা করছি যে তোমরা আমাদের কাছ থেকে গাইডলাইন নিও না, তোমরা যেটা করবা যা ভালো মনে করো তোমরা সেই পর্যন্ত যাবা, তোমরা সেখানে গিয়ে কল দিবা। এখন কলিংটা যখন দেখছি যে দেশটা যখন আমরা 5ই আগস্টের পরে যখন স্বাধীনতার একটা স্তরে আসছি, এখন সেই জায়গাটায় যখন এখন এখানে যারা কথা বলছে, এখানে যে যে বিভিন্ন প্রসঙ্গগুলো হাজির হচ্ছে, এবং সেটা যখন টার্নিং আউট করছে, যে আমরা যেটা হয়তো পূর্বের দিকের পজিটিভ ফোর্স থেকে তো আমরা শিক্ষা নিব, আমরা কি ইতিবাচক জিনিসও কিছু নাই? 50 বছরে বাংলাদেশে সবই খারাপ, ইভেন আমাদের স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমাদের 47 তার পরের থেকে আমাদের সবই খারাপ, কেউ কিচ্ছু আর কেউ কিছু ছিল না। এই মাঝখানে মাত্র কয়েকজন এসে তারাই দে আর দ্য অল, দে আর এভরিথিং। বিষয়গুলো তো এত সহজ না। আমি বলছি যে এই জায়গাটা এরকম মুখোমুখি অবস্থানের জন্য কখনো না দাঁড় হয়। আমাদের নতুন প্রজন্ম যাদের উপরে আমরা সেই আস্থার জায়গাটা রাখছি, তারা যেন কখনো এই জায়গাটায় অতি উৎসাহে এবং এই যে প্রবাহের জায়গায়, যে আমরা একটা কিছু বললেই তো দাবিটা মানছে, এই জায়গাটা থেকে আমাদেরকে বের হইতে হবে। এই মব জাস্টিসের যে চিন্তাটা, এই চিন্তার জায়গা থেকে বের না হইতে বলে দেশটা কিন্তু একটা বড় গহ্বরের মধ্যে পড়বে। আমাদেরকে জানতে হবে যে আমাদেরকে ওয়েন টু স্টপ, পজ দিতে হবে কখন। ওই যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ভালো করলো, বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলো, কেন? বাংলাদেশ বল ছাড়া শিখছে। ব্যাটিংয়ে সব আমাকে ফ্রন্ট ফুটে গিয়ে ছক্কা মারতে হবে না, আমাকে ব্যাটটা লিভও করতে হবে যে কোন বলটা আসলে আমার ছাড়া উচিত, অ্যান্ড এই যে লিভিংটা এবং কোন সময় আমাকে পজ দেওয়া উচিত। ওই যে বললাম 2013-তে শাহবাগের গণজাগরণ মঞ্চটা যে কারণে আসলে একেবারেই শেষের দিকে কি বলবো যে একদমই ছন্ন ছাড়া এবং একটা বিরক্তির জায়গায় তৈরি হয়ে গেছিল। আমি বলছি যে আমাদের এই ছাত্র জনতার কিংবা যে ছাত্রদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এদের যে প্ল্যাটফর্মটা, এটা যেন এরকম কোনো একটা দিকে টার্ন না করে। আমরা অলরেডি কিছু জিনিস তো সিমটম দেখছি, যে সহ সমন্বয়ক নাম করে আমি একজনকে পিটাচ্ছি, আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে ইভেন দেখলামও কালকে যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এরকম বিভিন্ন জায়গা থেকে তারা আবার সরাসরি যাবতীয় সব রকম সমন্বয়কদেরকে বলছে যে আমাদের এখানে সমন্বয়ক দরকার নেই, আমরা সাধারণ শিক্ষার্থী থাকবো। এই যে কাঠামো ভাঙতে গিয়ে আর একটা কাঠামো দাঁড় হয়ে যাওয়া, এই জায়গাটা যেন তৈরি না হয়। এবং এইটা যদি আমরা বুঝতে ব্যর্থ হই, তাহলে আজকে যারা এই আন্দোলনের সম্মুখ কাতারে নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে কিন্তু আমরা আবার একটা ফায়ারিং রেঞ্জের সামনে দাঁড় করাচ্ছি। যারা পিছন থেকে তাদের উপরে গুলি চালে, এবং যারা এটা প্রবাহের সামনে আছেন বলে আমি আজকে তোমাদের একজন পূর্বজ একজন হিসেবে আমি শুধু এইটুকু অনুরোধ করছি, এই জিনিসটা নিশ্চয়ই তোমাদের মাথায় আছে, যে তারপরেও এটা মাথায় রাখতে হবে যে আজকে আমরা যখন একটা বড় প্রবাহের সামনে থাকি, অনেক সময় প্রবাহকে আমরা কন্ট্রোল করার মতো আমাদের শক্তি থাকে না। কিন্তু আমরা যে কারণে বলছি যে আওয়ামী লীগের যেসব নেতা মন্ত্রীরা পদত্যাগ করছেন, তারা যেমন আজকে সরাসরি দায়টা চাপায় দিচ্ছেন যে কিছু হইলেই যে সবকিছু ওনার দোষ, প্রধানমন্ত্রী ওনার বিরুদ্ধে কথা বলা যায় নাই, ওনার বিরুদ্ধে কথা বলা যায় নাই বুঝলাম, তা আপনি দলে ছিলেন কেন? আপনি কেন মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন নাই? আপনি কেন দল থেকে বাইরে চলে যান নাই? তাইলেও না জনগণের রোষ থেকে মুক্তি পাইতেন, যে বোঝা যাইতো যে হ্যাঁ আপনি আসলে চেষ্টা করছেন, পারেন নাই, চলে গেছেন। যেমন সোহেল তাজ, উনি অকপটে বলছেন আজকে যে উনি এই যে অনেক আগে, আজ থেকে আরো প্রায় 14 বছর আগে উনি পদত্যাগ করে চলে গেছেন, যখন উনি বুঝছেন যে ওনার এখানে আসলে কিছু করার নাই।
এখন আমার কথা হচ্ছে যে এই জায়গাটায় যে আমি যখন বিপদে পড়ে গেলে আমি বন্দুকটা আরেকজনের ঘাড়ে রেখে দিব, এই টেন্ডেন্সি থেকে আমাদেরকে বের হইতে হবে। এবং এই যে ছাত্র সমন্বয়কদেরকেও কিন্তু একই রকম ফায়ারিং লাইনের উপরে ফেলা হবে। আজকে যে দুজন উপদেষ্টা হয়েছে নাহিদ, আসিফ, ওনাদেরকেও একটা সময় সরাসরি ওনাদেরও কিছু ডেফিনেটলি কিছু বিতর্কিত সিদ্ধান্ত তো হবেই। ক্ষমতা এমনই জিনিস, আপনি ওখানে সবাইকে ইউ ক্যানট মেক এভরিবডি হ্যাপি, সবাইকে আপনি স্যাটিসফাই করতে পারবেন না। তো যেহেতু সবাইকে পারবেন না, ওখানে আপনার একটা বিরুদ্ধ মত তৈরি হবে। এবং সেই বিরুদ্ধ মতের কারণে যেন কখনো এরকম না হয় যে এই ছাত্র আন্দোলন পুরোটাই ছিল একটা গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত, সেই গোষ্ঠী তার স্বার্থ হাসিলের জন্য এই ছাত্রদের উপরে চেপেছে। এই রকম জিনিস আমরা শুনতে চাই না। আপনাদের উপরে আমরাও ছিলাম এবং আমাদের মতো আরো অনেকেই ছিল, বাংলাদেশে এখনো আছে, ছিল বলবো না, বাংলাদেশে এখনো আছে যারা সেই আশাটা করে বসে আছে। কিন্তু আপনাদের কাছে অনুরোধ একটাই যে এই জায়গাগুলোকে যেন একটু সতর্কতার সাথে এখন বিবেচনাটার মধ্যে আসে। আমার নিজের সক্ষমতার জায়গাটা, আমার নিজের স্ট্রেংথ কতটুকু, সেটা যেন আমরা বুঝি। আজকে যেরকম দেখলাম এই যে কয়েকদিন আগে যে আবু সাইদকে শিবির এখন নিজেরা ক্লেইম করছে যে সে ছাত্র শিবিরের একজন সাথী, তার কর্মী হিসেবে ডিক্লেয়ার করছে। হোয়াই? মানে এই ছোটটা কেন করার দরকার হইল? এটা কেন করার দরকার হইল? আমি নিজে হয়তো জানি যে আমাকে ওই সময় যেদিন 16 তারিখে আমাকে একজন তথ্য দিছে যে সে কিন্তু এরকম একটা সংগঠনে যুক্ত, আমি থোড়াই কেয়ার করছি, দরকার নাই এটা। কারণ ওই সময় তখন কোনো পরিচয় নাই। এইটা আমরা তখন সকল দল মতের ঊর্ধ্বে গিয়ে দাঁড় হয়ে আছি। আবু সাইদ যেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতেছে, সে এখন বাংলাদেশের আইকন, সেখানে একটা দল কেন আজকে তাকে তার দলের নেতা হিসেবে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগবে? এটা কি তাকে মহান করা হইল, নাকি তাকে আবার সে ছোট একটা খাঁচার মধ্যে রাখা হইল? বাংলাদেশের ইতিহাসে বারবার যে ঘটনাগুলো ঘটেছে, এই যে বঙ্গবন্ধুর স্বাধীনতা পূর্ব তার যে অবিসংবাদিত তার যে ভূমিকা, এবং এই জায়গাটা যদি কি অস্বীকার করতে যায়, সে পৃথিবীর রাজনীতিকে অস্বীকার করে। সে বাংলাদেশ শুধু না, সে বিশ্বের রাজনৈতিক ইতিহাসকে, সে রাজনীতির কিছুই বোঝে না। এখন তাদের সাথে তর্ক করাটাও অনর্থক। কিন্তু এই বঙ্গবন্ধুকেও পচানো হইলো এরকম একটা ক্ষোভের মধ্যে রাখতে গিয়া। মানে এইটা একজন একটা দলের মধ্যে নির্দিষ্ট একটা কাঠামোর মধ্যে, এবং তাকে ওই রকম জায়গায় পৌঁছাইতে গিয়ে আজকে তার পরিণতিগুলো আমরা দেখছি। তা আমি আজকে যদি বলি অকপটে যে আজকে আবু সাইদ, এবং আমরা হয়তো কিছুদিন পরে এরকম দেখবো আমরা একজন, হ্যাঁ আমাদের অনেকের কাছে হয়তো অনেক তথ্য আছে, আমরা জানি কে কোন সংগঠন করে, কিন্তু এইগুলো আমরা সবাই ইগনোর করার চেষ্টা করছি। কারণ আমরা এটা বললাম যে প্রথম থেকে এটা ইনক্লুসিভ বাংলাদেশ, কারণ আমরা দেখছি যে প্রত্যেকেরই স্বাধীন মত, স্বাধীন চিন্তা, কিন্তু আমরা একটা প্ল্যাটফর্মে এসে আমাদের একসাথে একটা ঐক্য হচ্ছে, আমাদের একটা মিলন হচ্ছে। তো সেই জায়গাটা কখনোই দরকার ছিল না যে আমরা নিজেদের মতো করে ছোট ছোট একটা গ্রুপ করে নিজেদের মতো একটা প্ল্যাটফর্ম, ওইটার সময় সামনে আসছে। মানে একটা আমরা যেটা বলছি এটা সংস্কারের প্রক্রিয়ার মধ্যে আগাবে। তো প্রত্যেকটা দলকেই অবশ্যই, যেই বাংলাদেশের রাজনীতি করতে চায় তাকে অবশ্যই সে 2024 পূর্ববর্তী অবস্থায় থেকে বাংলাদেশে আসলে কেউ আর রাজনীতি করে ধোপে টিকতে পারবে না। এইটা এই আন্দোলন শিখায় দিছে, এবং এইটার জন্য এই ক্রেডিবিলিটি, মানে এইটা একেবারে এই ছাত্রদেরকে একদম এই সেলুট, মানে যেটা কি বলবো যে তাদের কাছে তারা হচ্ছে এটা পাবেই। তারা ওই মেরুদণ্ডটা শীট দ্বারাটা শক্ত করে দেখায় দিছে যে তারা ওই জায়গাটা মাথা নত করবে না। তো তাদের মধ্যেও যদি কেউ এখন এরকম বিচ্ছিন্নভাবে কোনো একটা দলের কিংবা একটা মতাদর্শের মানে একটা খাপের মধ্যে আটকে যাওয়ার চেষ্টা করে, সেটা হয়তো আমাদের জন্য একটা খুবই দুঃখজনক একটা বিষয় হবে। আমরা চাই না যে ওরকম কোনো একটা জায়গায় শেষ হোক। যদি আপনারা মনে করেন যে ওরকম একটা জায়গায় পৌঁছায় যাচ্ছে, আপনাদের ওরা নিয়ন্ত্রণে নাই, তখন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সেই কলটা আগে থেকেই দিবেন। আমরাও কখনো চাই না যে আমাদের বাংলাদেশে প্রতিবারই আজ এরকম একটা অভ্যুত্থান, বিপ্লবের স্বপ্ন দেখা এবং তারপরে এটা হোঁচট খেয়ে আবার মাথাটা নিচু করা, এইরকম যেন ঘটনা না ঘটে। আমরা এত দ্রুত কিছু আশা করছি না যে আমাদেরকে 1-2 দিনের মধ্যে, ইভেন 1-2 মাস, 2-4-6 মাসের মধ্যে এটা সোনার বাংলা হয়ে যাবে, এই আশা করাটাও একটা বোকামি। কিন্তু রাস্তাটা যেন কোন দিকে যাচ্ছে এবং আমরা কারা কথা বলছি, আপনারাও যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সেই আত্মসমালোচনার জায়গাটাও তো আপনাদের মধ্যেও থাকতে হবে। সীমাবদ্ধতা প্রত্যেকের বুঝতে হবে যে আমি কোথায় গিয়ে আটকে যাচ্ছি, এবং যে জায়গাটা আমি বুঝতে পারছি না সেই জায়গাটা আমাদেরকে সহযোগিতার জন্য সবার কাছে উদাত্তভাবে আহ্বান জানাতে হবে। তো আমি আজকে এই পর্যন্তই রাখি। আমরা আবার আগামী দিনে আমরা আর একটা বিষয় নিয়ে কথা বলবো, এবং সম্ভবত সেই বিষয়টা আমরা চেষ্টা করব যে মূল একটা পরিচয় সংকটের জায়গায় আমরা আছি, যে আমাদের এই যে জেনারেশনটা আন্দোলন করলো, এরা কি আসলে জাতীয়তাবাদী শক্তি নাকি এটা একটা আন্তর্জাতিকতাবাদের কোনো একটা সিমটম আমরা পাচ্ছি। তো সেই জায়গাটা নিয়ে আমরা হয়তো আগামীকাল কথা বলবো। সবাইকে অনেক ধন্যবাদ।